কৃষক আন্দোলনরত কৃষকের উপর যে হত্যা লীলা চালিয়েছে তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানিয়ে যে আমাদের এখানে এই কর্মসূচির সভাপতির শ্রদ্ধেয় কমরেড সদস্যগণ, মঞ্চে আসীন আছেন সারা ভারত কৃষক সভা, খ্যাত মজুর ইউনিয়ন এবং গণমুক্তি পরিষদের নেতৃত্ব এবং যারা এই প্রতিবাদ সভায় এখানে মিলিত হয়েছেন। এই 144 দ্বারা যে বাধা নিষেধ তা সত্ত্বেও বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন, আমি আপনাদের সকলকে সারা ভারত কৃষক সভা এবং গণমুক্তি পরিষদের তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সাথে আসাম এবং উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টি এবং আরএসএসের হিন্দু রাষ্ট্র গঠনের দুটি পরীক্ষাগার, সেখানে যে সমস্ত নিরীহ কৃষক এবং সাধারণ মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের সকলের তরফ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। তো বন্ধুরা, এই দুটি ঘটনা সম্পর্কে ইতিমধ্যেই প্রচার মাধ্যমের সুবাদে, বিশেষ করে এখন সামাজিক মাধ্যমে শুধু দেশের ঘটনা কেন, সারা পৃথিবীরই এই জাতীয় ঘটনা দ্রুত আমাদের হাতের তালুর মধ্যে চলে আসে। এগুলি আপনারা সব জানেন, আমি সে বৃত্তান্ত পুনরাবৃত্তি করতে চাইছি না। আমি শুধু বলতে চাইছি কেন এই ঘটনা, এবং এটা কোনো যা আপেক্ষিক বা হঠাৎ করে এরকম কোনো ঘটনা হয়েছে কিনা না, এটা মোটেই সেরকম একটা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা না। এটা কোনো দুর্ঘটনাও না। আমাদের দেশে আরএসএস বিজেপি আমাদের দেশে যে হিন্দু রাষ্ট্র গঠন করতে চাইছে, সেই হিন্দু রাষ্ট্র গঠনের যে তাদের কর্মসূচি, এটা রূপায়ণের জন্য বিশেষ করে গত 7 বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা দেশে যে আদাফেশি সুলভ স্বৈর শাসন চলছে, এটা তারই একটা ধারাবাহিক ঘটনা। আসামের ঘটনা আপনারা জানেন। সেখানে এই বিজেপি সরকার গঠিত হওয়ার পর থেকেই, শুধু হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর এটা শুরু হয়েছে তা নয়, তার আগে থেকেই যখন সর্বানন্দ সোনোয়াল মন্ত্রী ছিলেন, সেই সময়েতে আসাম উত্তর পূর্বাঞ্চলের বৃহত্তম জনসংখ্যা রাজ্য, এবং এই বৃহত্তম জনসংখ্যার মধ্যে যে নানা বৈচিত্র্য, হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, এবং এরকম ছোটখাটো আরো অনেক ধর্মবিশ্বাসী আছে যারা এই মূল স্রোতের ধর্মবিশ্বাসের বাইরে। তার সাথে আছে বহু খণ্ড ক্ষুদ্র এই জনগোষ্ঠী। তো ভারতীয় জনতা পার্টি এবং আরএসএস তাদের সারা দেশে এবং দেশের যে কোনো প্রান্তে ক্ষমতা দখলের মূল যে উৎস বা মূল যে তাদের রাজনৈতিক যে কর্মসূচি, সেটাই হলো
যেখানেই যে ইস্যু নিয়ে মানুষের মধ্যে বিভেদের প্রাচীর তোলা যায়, ভাগ করা যায়, হিংসার চাষ করা যায়, সেখানে সেই সুযোগটি কাজে লাগাও। আমরা দেখছি সেই কাশ্মীরে কি হচ্ছে, দক্ষিণ ভারতের মধ্যে কি কায়দায় বিজেপি সেখানে এই বিভাজন সৃষ্টি করতে চায়। আর আসামে যেহেতু ধর্ম বিশ্বাসে, ভাষা, সম্প্রদায়, সংস্কৃতি বিভিন্ন ক্ষেত্রেতে বৈচিত্র্য, এটা তাদের কাছে একটা বহুমাত্রিক সুযোগ হিসেবে তারা শুরু থেকে এটাকে গ্রহণ করছে। আর এটাকে কার্যকরী করার জন্য এই সরকার আসার পর থেকেই সেই আসাম চুক্তি হয়েছে কবে, 1980 ইংরাজির প্রথম দিকে, 84 ইংরাজিতে, 85-তে। সেই চুক্তির একটা অংশ এনআরসি। তো মাঝখানে প্রায় 2 দশক চলে গেছে, সময় চলে গেছে। এগুলি নিয়ে আন্দোলনকারী যে সমস্ত সংগঠন, তাদের মধ্যেও সেরকম কোনো রকমের হইচই বা কথাবার্তা নেই। কিন্তু বিজেপি সরকার তার পতন হওয়ার সাথে সাথে সেই এনআরসি, সে আসাম চুক্তির একটা ক্লজ, এটাকে খুঁচিয়ে নিয়ে এসে এবং তৎকালীন আমাদের দেশের সুপ্রিম কোর্টের মাননীয় বিচারক, পরবর্তী সময়তে সর্বোচ্চ বিচারক বা চিফ এই ম্যাজিস্ট্রেট হয়েছিলেন, যে এই সুপ্রিম কোর্টের মানে সর্বোচ্চ ন্যায়াধিকারও হয়েছিলেন, গগৈ, রঞ্জন গগৈ। তাকে দিয়ে সুপ্রিম কোর্টে রিট পিটিশন করিয়ে এটা কার্যকরী করার জন্য সে করিয়েছেন। এবং আপনারা দেখেছেন যে আসাম সরকার সেই এনআরসি মোতাবেক 40 লক্ষাধিক মানুষকে তারা বিদেশি, হ্যাঁ, পৃথিবীর যে কোনো প্রান্তিক, এটা আমাদের ভারতীয় উপমহাদেশ বলে কথা নয়, এটা ইউরোপে হোক বা আমেরিকাতে বা আফ্রিকাতে, যেখানে সীমানা আছে, কোনো একটা রাষ্ট্রের মধ্যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কারণে বিবাদ বিসংবাদ আছে, সেখানে এক দেশ থেকে আরেক দেশে অনুপ্রবেশ বা স্থানান্তর এটা হয়েই। আপনারা দেখেছেন সাম্প্রতিককালে আফগানিস্তানে যখন তালিবানরা পুনর্বার ক্ষমতা দখল করল, কিভাবে হাজারো হাজারো মানুষ বিমানে, স্থলপথে, বিভিন্নভাবে জীবন হাতে নিয়ে এক দেশ থেকে আরেক দেশে পালাচ্ছেন। এটাই নিয়ম। তো আজকের যে ভারত বাংলাদেশ বা তৎকালীন অবিভক্ত ভারত একটা ভূখণ্ড ছিল, পরাধীন হলেও একটা শাসনের অধীন ছিল। তো এরকম এপার ওপার কিছুটা তো থাকবেই, এটা আছে, এটাকে অস্বীকার কেউ করে না। কিন্তু এত বছর বাদে যে যেখানে গেছেন তার একটা সেটেলমেন্ট হয়ে গেছে এবং এপার বা ওপার মানুষের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। কিন্তু সেটাকে বিজেপি মানবে কেন? বিজেপি সেই ক্ষতটাকে খুঁচিয়ে আবার রক্তক্ষরণ করিয়ে কখনো রাজনৈতিক স্লোগান তুলে, কখনো আলাদা রাজ্যের প্রশ্ন তুলে, কখনো ধর্মের প্রশ্ন তুলে, আবার কখনো আদালতকে দিয়ে সেই বিভাজনের রাস্তা বা ক্ষতকে তারা বড় করেছেন। আসাম আজকে তার বড় শিকার। হাজার হাজার লোক সেখানে এরকম ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে এবং
এখন এই সরকার এসে আরো বড় এরকম ক্যাম্প তৈরি করছে, সেখানে আগামী দিন যে কি করবে, কত ভয়ঙ্কর পরিস্থিতি হবে আমরা এখন অনুমান করতে পারছি না। সেই জায়গাতে আমরা দেখেছেন এই যে কদিন আগে নির্বাচন গেল আসামে, আসামের বর্তমান যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃত্বরা, তারা সবাই সেরকম ভাবে একই সুরে বক্তৃতা না করলেও, এবং সর্বানন্দ সোনোয়াল তখন মুখ্যমন্ত্রী হলেও পেছন থেকে দিল্লি থেকে যারা বিজেপি চালান, তাদের লক্ষ্য ছিল এই হিমন্ত বিশ্ব শর্মাই হলো শুধু আসামের জন্য না, গোটা উত্তর পূর্বাঞ্চলে এই আরএসএস বিজেপি তাদের যে এই কি বলে দলের শিখা, এটা ধরে রাখার যে উপযুক্ত ব্যক্তি, তাকেই যে কোনো প্রকারে মুখ্যমন্ত্রীত্বে আনতে হবে, তাকে প্রচারে মুখ করতে হবে, তাকে দিয়েই আসাম নির্বাচনে বিগত 5 বছরে তাদের যাবতীয় অপদার্থতা, জনবিরোধিতা, মানুষ যে ক্ষুব্ধ, সেই ক্ষোভকে অন্যদিকে দাবিত করে দিয়ে যে কোনোভাবে জিততে হবে। এবং সে জেতার জন্য স্লোগান কি ছিল? এবারের নির্বাচন আসামে ভারতীয় জনতা পার্টি বা অন্য রাজনৈতিক দল না, আসামের আরো উন্নয়ন না, বিকাশ না, যুবকদের কর্মসংস্থান না, প্রতি বছরে ব্রহ্মপুত্র নদের বন্যায় হাজার হাজার কৃষক উচ্ছেদ হয়, হাজার হাজার ফসলি জমি বন্যায় ভেসে যায়, লাখো লাখো লোক গৃহহীন হয়, তার স্থায়ী সমাধান না, তাদের কর্মসূচিতে, তাদের ইশতেহারে এগুলো কিচ্ছুই নেই। সেখানকার কৃষকদের লড়াই, সেখানকার খ্যাতমজুরদের লড়াই, শ্রমিকদের লড়াই, যুবকদের লড়াই, তাদের সে দাবি, সেগুলো পূরণের কোনো সেরকম কোনো প্রতিশ্রুতি না। তার স্লোগান ছিল আসামের এইবারের বিধানসভার মূল ইস্যু লড়াই 65% মানুষের বিরুদ্ধে, ওই 35% মানুষের বিরুদ্ধে 65% মানুষ, অর্থাৎ আমরা হিন্দুরা 65%, ওই মুসলিম 35%, তাদের বিরুদ্ধে লড়াই। এই 35% মুসলিম তারা আসাম দখল করবে, আসামের মুখ্যমন্ত্রী হয়ে যাবে, আসামে সর্বত্র মসজিদ উঠবে, আসামে রাস্তাঘাট, স্কুলের মাঠ, অফিস কাছারি সর্বত্র 4 বেলা আজান হবে। এইভাবে ধর্মীয় বিদ্বেষ, যারা বেকারি, ক্ষুধা, দ্রব্যমূল্য জিনিসের বৃদ্ধির কারণে যারা নানাভাবে পিষ্ট, তাদের মাথার ভিতরে এই সুশ্রী লাগিয়ে দিয়েছে যে যে কোনো মূল্যে এই মুসলিমকে হটাতে হবে, আর এই মুসলিম জুজু দেখিয়ে নির্বাচনে জিততে হবে। এবং আপনারা দেখেছেন এই বিভাজনের রাস্তা ধরে 1% কম ভোট পেয়ে সম্মিলিত জোটের বিরুদ্ধে তারা কোনো রকমে জিতেছেন। কিন্তু জিতলেই তো আর 5 বছরের জন্য হয়তোবা ক্ষমতা এসছে, চিরকালের জন্য তো আর তাদের সে মসনদ একদম পাকা হয়ে গেল না। কিভাবে সে মসনদকে আরো প্রশস্ত করতে হবে, কাজে তা জারি রাখতে হবে। তার জন্য ধরম জেলায় এই ধোলপুর গ্রামে এই ঘটনা ঘটানো হলো। এই জাতীয় ঘটনা শুধু দরং জেলায় না,
বিভিন্ন জেলাতেও এরকমভাবে আসাম সরকার কোথাও মুসলমানদের বিরুদ্ধে, কোথাও নেপালিদের বিরুদ্ধে, কোথাও বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের বিরুদ্ধে, কোথাও স্থানীয় জনগণের মধ্যে দুইটা গোষ্ঠীর মধ্যে লড়াই বাঁধিয়ে সেখানে শ্রমজীবী মানুষের যে কষ্ট, তাদের যে সংকট, এর থেকে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ধাবিত করার এবং আসামে বিগত 5 বছর বা এই যে নতুন সরকার শুরু হলো, এই বিভাজনের পথ দিয়ে যে কোন রকম তারা জিতল, কেন্দ্রের বিজেপি সরকারের মতো আসামেও তারা সেই পদাঙ্কে অনুসরণ করবে। কর্পোরেটদের কাছে জমি বিলিয়ে দাও, সম্পদ বিলিয়ে দাও, সমস্ত কিছু বেসরকারীকরণ করো। কাজে তার পথ প্রশস্ত করতে গেলে পরে এরকম একটা ঘটনা করা চাই, এবং তাই হয়েছে আসামে, এবং দরঙেই এটা শেষ হবে বা দরঙে এরকম একটা ঘটনা হয়েছে এটা মনে করার কারণ নেই। এটাকে যদি আমরা প্রতিরোধ করতে না পারি, প্রতিহত না করতে পারি, সমগ্র আসাম জ্বলবে, এরপরে সমগ্র উত্তর পূর্বাঞ্চল জ্বলবে, সেখানে এটা সীমাবদ্ধ থাকবে না। উত্তরপ্রদেশ লখিমপুর খেরিতে কি হয়েছে? এই উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ হলো উত্তরপ্রদেশের মধ্যে কৃষির ক্ষেত্রে সবচেয়ে উন্নত এলাকা। উত্তরপ্রদেশের যে পূর্বাংশ, আসাম, বিহারের লাগোয়া, এগুলাতে খুব বেশি উন্নত কৃষি হয় না। জনসংখ্যা বেশি হলেও কৃষিতে পশ্চিমাঞ্চল যেরকমভাবে অগ্রসর, পূর্বাঞ্চল সেরকমভাবে অগ্রসর না। তো ওখানে কৃষকদের মধ্যে খুব বর্ধিষ্ণু কৃষক, পরিশ্রমী কৃষক এরা রয়েছেন, এবং এই পশ্চিম উত্তরপ্রদেশে কৃষকদের মধ্যে একটা বিরাট অংশ হল পাঞ্জাবি হিন্দু, পাঞ্জাবি শিখ। পাঞ্জাব হরিয়ানা হলো আমাদের দেশের কৃষি বিপ্লবের, অর্থাৎ কৃষির দিক থেকে যারা একটু অগ্রসর সে অংশের মানুষ। তো গত বছর থেকে যে 3টি কৃষি কালো আইন বাতিল করা, জনবিরোধী বিদ্যুৎ বিল বাতিল করা, প্রত্যাহার করা, এই যে আন্দোলন শুরু হয়েছে বিশেষ করে পাঞ্জাব হরিয়ানা থেকে, সে আন্দোলন ছড়িয়েছে সারা দেশে। আর যেহেতু দিল্লি এখন গত প্রায় 11 মাস ধরে যেখানে আন্দোলনের কেন্দ্রস্থল, পশ্চিম উত্তরপ্রদেশ লখিমপুর খেরি এগুলো দিল্লি থেকে খুব বেশি দূরে না, দিল্লি থেকে 300-400 কিলোমিটার, অর্থাৎ একটা এই বলয়ের মধ্যেই। তো গত 11 মাস ধরে পাঞ্জাবে, দিল্লিতে, এই হরিয়ানাতে, রাজস্থানে, এদিকে মধ্যপ্রদেশে, সেখানে এই কৃষক আন্দোলন যে মাত্রা পেয়েছে, যা এখন সারা পৃথিবীতে স্বীকৃত। বিশ্ববিখ্যাত লেখক এবং মানব অধিকার কর্মী নোয়াম চমস্কি বলেছেন, পৃথিবীতে যখন একটা অন্ধকার যুগ চলছে, বহু বছর ধরে, বহু দিন ধরে ভারতবর্ষের এই কৃষক আন্দোলন এটা
এই অমাবস্যা রাতে একটা আলোকবর্তিকা, একটা আলোক চিহ্ন দেখাচ্ছে তারা সারা পৃথিবীকে, শুধু ভারতের জন্য না। এবং ঠিক তাই 1947-এর পরে যদি আমরা ভারতবর্ষে এরকম সংগঠিত, বিক্ষিপ্ত বা ভারতবর্ষের কোনো একটা অংশে এরকম বহু আন্দোলন আমরা দেখেছি, কিন্তু এত দীর্ঘায়িত, শান্তিপূর্ণ এবং ভারতবর্ষের সমস্ত ধর্ম, বর্ণ, জাতি, ভাষা, সংস্কৃতি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এরকম আন্দোলন আমরা অতীতে দেখিনি। এবং কাদের বিরুদ্ধে? স্বাধীনতার পর গত 7.5 দশকে সবচেয়ে স্বৈরাচারী, আধা ফ্যাসিস্ট, সাম্প্রদায়িক, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বিরোধী যে শক্তিটা আজকে ক্ষমতায়, এবং ভারতবর্ষে এযাবৎ প্রধানমন্ত্রীর চেয়ারে সবচেয়ে নিকৃষ্টতম, মানবিকতার দিক থেকে, ভারতীয় গণতন্ত্রের যে চরিত্র তার দিক থেকে, ভারতীয় রাজনীতিকদের মধ্যে এরকম জনবিরোধী অনেকেই ছিলেন, আছেন, থাকবেন। তাদের মধ্যে অন্তত এভারেজ গড়পড়তা মানুষের বিচারে নরেন্দ্র মোদীর মতো এত জনবিরোধী, স্বৈরাচারী, মানবতা বিরোধী, নিষ্ঠুরতম লোক কেউ হবে না। এত অসত্য কথা বলেন, এত মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারেন। এই সরকারের সমস্ত ধরনের চক্রান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে এই আন্দোলনকারীদের কি বলা হয়নি? বলা হয়েছে এরা ইমরান খানের থেকে টাকা পায়, পাকিস্তানের দালাল। এই সময়তে ওই লাদাখ সীমান্তে আমাদের চীনের সাথে ভুল বোঝাবুঝি হয়েছে, বলা হয়েছে এরা চীন থেকে মদদ পায়, বলা হয়েছে এরা খালিস্তানি, পাকিস্তানি, খালিস্তানি, মানে চীনের দালাল, দেশদ্রোহী। এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যে, এই আমাদের ত্রিপুরাজ্য সহ যে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে যে পুলিশ দিয়ে পিষিয়ে দেওয়ার যে চেষ্টা, সেটা হয়েছে। আন্দোলনকারীরা যেখানে শান্তিপূর্ণভাবে ধর্ণা করছে, সেখানে জলের গাড়ি আসতে না দেওয়া, বিদ্যুতের লাইন কেটে দেওয়া, চারিদিকে কাটা তার যে লাগিয়ে রাখা, মিডিয়ার দৌলতে সারা পৃথিবীর লোক আমরা দেখেছি একটা স্বাধীন দেশের সরকার তার নাগরিকদের বিরুদ্ধে কিভাবে এরকম একটা নিষ্ঠুর পদক্ষেপ নিতে পারে। তার সাথে হলো উত্তর ভারতের যে আবহাওয়ার, যে শীতকালে সর্বাধিক শীত পড়ে, গ্রীষ্মকালে সর্বাধিক গরম পড়ে, বৃষ্টি যখন হয় কম বৃষ্টি হয়, কিন্তু যখন হয় সে বৃষ্টিও সাংঘাতিকভাবে, মাঝে মধ্যে তুফান, এরা বলে আঁধি, একদম রাজস্থানের মরুভূমি থেকে সেখানে দোলা জ্বর ওঠে। সমস্ত প্রতিকূলতাকে সহ্য করে সেখানে আপনারা শুনেছেন 605 জন লোক এখন অবধি আন্দোলনকারী আত্মবলিদান দিয়েছেন। ভারতবর্ষের কোনো আন্দোলনে, এরকম গণতান্ত্রিক আন্দোলনে ঘটনা হয়নি। এবং তারপরও 11 বার
সরকারের সাথে বৈঠক করে বারবারই সরকার এসে বলছেন একটাই কথা, আরে আলোচনা হলে তো একটা বিষয় নিয়ে আলোচনা হয়, যে কৃষকরা তাদের দাবি কি, এই দাবি সরকার এটা তুলে নেবে, সরকার এটা বিবেচনা করবে। আলোচনা বৈঠকে বসে সরকার এসে শুধু এটাই বলে আন্দোলন প্রত্যাহার করো। কোন এই আইনের কোন ক্লস, কোন ধারা, কোন দাড়ি কমা তুলতে রাজি নেই তারা। কিসের আলোচনা? তারপরও বলছেন কৃষকরা আমরা আলোচনায় বসতে রাজি আছি। 11 বার বৈঠক ব্যর্থ হয়েছে, প্রয়োজনে আরো 11 বার বসবো। খোলা মন নিয়ে আমরা 11 বার এসেছি, খোলা মন নিয়ে 10টা মাস আমরা এখানে চরম শীত, গ্রীষ্ম, বৃষ্টি উপেক্ষা করে বসে আছি। আমরা আবার আলোচনা করব। আপনারা দেখেছেন এই সপ্তাহখানেক আগে সরকার আরেকটা খুব লজ্জাজনক একটা চক্রান্ত করেছে। কি? হঠাৎ বৈফুর কৃষক আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নেই, কোন রাজ্যের বা কোন জেলার প্রতিনিধি তারা, তারও কোনো ঠিকানা নেই। হঠাৎ করে গিয়ে সুপ্রিম কোর্টে কৃষকের নাম দিয়ে একটা রিট পিটিশন করিয়েছেন, একটা দরখাস্ত করেছেন, এবং সুপ্রিম কোর্টও কেন্দ্রের হাত আছে সেখানে। স্বাভাবিক সুপ্রিম কোর্টে কেউ আসলে সুপ্রিম কোর্ট তো হয়তো শুনবে বা খারিজ করবে, পত্রপত্রিকা যা দেখেছি। আপনারাও দেখেছেন। অর্থাৎ যে সরকার দমন পীড়ন করে এদেরকে হটাতে পারছে না, মনোবল বাঁধতে পারছে না, কোর্টকে দিয়েও কিছু করা যায় কিনা এই ব্যবস্থা করিয়েছে, যদিও কোর্ট সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সেই জায়গায় এই কৃষকরা কারা? 5 শতাধিক কৃষক সংগঠন, 5 শতাধিক, একটা দুটা না। তারা বলছেন যে না, আমরা যদি কোর্ট থেকে যদি আমরা এই স্বামীনাথন কমিশনের সুপারিশ আদায় করার জন্য চেষ্টা আমরা করতাম, এই বিল প্রত্যাহার করার জন্য যদি আমরা চাইতাম, তাহলে তো আমরা কোর্টে যেতাম। আমরা কোর্টে যাইনি। যে সরকার এই আইন পাশ করিয়েছে সে সরকারকেই আইন প্রত্যাহার করতে হবে। যতদিন না তারা পিছু হটবেন, কৃষকদের এই দাবি মানবেন যে কৃষি থেকে ভারতবর্ষের 70% মানুষের জীবন জীবিকা, তাদের পেটে খাওয়া আসে, তার সমাধান না নিয়ে আসবেন, আমরা লড়াই করে যাব। তো স্বাভাবিক এই আন্দোলনের ব্যাপ্তি এটা দিল্লির চারিদিকে এই সমস্ত এলাকাগুলোতে অন্য এলাকা থেকে একটু বেশি। এই লখিমপুর খেরিও, যেখান থেকে এই ধর্নাতে গত 10-11 মাস ধরে লোক আসছে, সেখানে উত্তরপ্রদেশের ডেপুটি চিফ মিনিস্টার এবং উত্তরপ্রদেশের সেই লখিমপুর খেরি থেকে নির্বাচিত এমপি, তিনি কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অনিল মিশ্র, অজয় মিশ্র, তিনি সেখানে যাবেন। কৃষকরা কতটুকু গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ হতে পারে প্রশাসনের কাছে বলেছেন। হ্যাঁ, মন্ত্রী আসবেন, ঠিক আছে। এলাকার এমপি এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রী, তিনি আসবেন, ঠিক আছে, আমরা তিনি না আসুন চাই না। কিন্তু ভারতীয় সংবিধান তার নাগরিকদের, তাদের উপর যদি অন্যায় হয়
প্রতিবাদ করার অধিকার আছে। যেখানে হেলিপ্যাড তৈরি করা হয়েছে সেই হেলিপ্যাডের চারিদিকে আমরা শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে কালো পতাকা দেখাবো। আপনারা অ্যাডমিনিস্ট্রেশনের লোক, পুলিশের লোক, ওনাকে হেলিকপ্টার থেকে নামিয়ে নিয়ে চলে যান। আমরা ওনার গাড়ির উপরে, ওনার কনভয়ের উপরে আমরা কোনো ধরনের করব না। গণতান্ত্রিকভাবে আমরা আমাদের প্রতিবাদ প্রদর্শন করব। কিন্তু কি হলো, হেলিকপ্টারে আসলেন না। প্রশাসন বলল ঠিক আছে, কারণ প্রশাসন জনগণের প্রতি, কৃষকদের প্রতি প্রশাসনের আস্থা ছিল, কেননা এই কৃষকরা কোথাও এরকমভাবে আইন হাতে নেয়নি। আসলেন স্থলপথে। আর এই ঘটনা হওয়ার আগে এই অজয় মিশ্র, কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, তিনি বলেছেন, আমি অজয় মিশ্র, আমার সাথে কেউ আমার সামনে দাঁড়ায়, আমার পথ আটকায়, তাদেরকে কি ধরনের শাস্তি দিতে হয় আমরা জানি। আমাদের ত্রিপুরা যে বিপ্লব কুমার দেব যেমন বলেন, আমি যা বলি আমি তা করি। কি করেন তিনি? দিনের বেলা পার্টি অফিস চালান। তিনি দিনের বেলা, রাতের বেলা এই ত্রিপুরার যে নিরীহ মানুষের জীবন কাড়েন, সম্পত্তি ধ্বংস করেন, ভোটের অধিকার কেড়ে নেন, একই কায়দা। এদেরই বলা যেতে পারে বিপ্লব কুমার দেব এখানে, সেখানে অজয় কুমার মিশ্র। এবং সেখানে গেল, হ্যাঁ, মন্ত্রী গেলেন, উপমুখ্যমন্ত্রী গেলেন। আর তারা যখন যাবেন, এখানে যেরকম ভাবে সাঙ্গপাঙ্গরা যায়, মন্ত্রীর ছেলে শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। রাস্তার উপর না, রাস্তার উপরে আন্দোলনকারীর উপর যদি চালিয়ে যেত, একটা অজুহাত খাড়া করা যেত যে না, তারা রাস্তা আটকেছে, পথ অবরোধ করেছে, অন্যায় করেছে। না, রাস্তার পাশে যেখানে দাঁড়িয়েছিল এবং একেবারে টার্গেট করে সেখানকার স্থানীয় কৃষক নেতা কি সিং জানি, তার উপরে গাড়ি চালিয়ে দিয়েছে। 4 জন কৃষক জায়গায় মারা গেছেন। আর সেই গাড়ি উল্টে গিয়ে গাড়িতে সওয়ার 4 জন লোক মারা গেছেন। 8 জন লোক এবং যারা গাড়িতে সওয়ার মারা গেছেন তারাও নিরীহ মানুষ। তারা মন্ত্রীর ছেলের সঙ্গী হতে পারে, কিন্তু নিরীহ মানুষ। এটাও দুঃখজনক। আরো বেশ কিছু লোক আহত হয়েছেন। এগুলো দিয়ে কি বোঝাতে চাইছে বিজেপি? আজকে কি বোঝাতে চাইছে নরেন্দ্র মোদী? কদিন আগে আমেরিকাতে গিয়ে রাষ্ট্রসংঘে বক্তৃতা করছেন। ভারত হলো গণতন্ত্রের সূতিকাগার, বা ভারত হলো গণতন্ত্রের কি জানি বলেছে, তার ইংরেজি শব্দ একটা, মা। অর্থাৎ সারা পৃথিবীকে এই ভারত গণতন্ত্র শিখিয়েছে। গণতন্ত্র যা ছিল, ভারতীয় সংবিধানের যে 4টা স্তম্ভ, সেই স্তম্ভ কি? সাংবিধানিক গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং আমাদের অর্থনীতির স্বয়ংবরতা এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো। আমাদের ভারতীয় স্বাধীনতা আন্দোলনের স্বপ্ন, তার ভিত্তিতেই সংবিধান তৈরি হয়েছে। আজকে এই নরেন্দ্র মোদী সরকার কৃষকদের বিরুদ্ধে, শ্রমিকদের বিরুদ্ধে, ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে আজকে যুদ্ধ চালিয়ে আমাদের ভারতীয় স্বাধীনতার সেই স্বপ্ন, ভারতীয় সংবিধানের সেই যে আকাঙ্ক্ষা,
এগুলাকে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। ব্রিটিশরা যা করেনি, ব্রিটিশরা যেরকমভাবে কৃষকদের উপরে হামলে করেছিল, আজকে তার চেয়েও জঘন্য কায়দায়। তার সাথে যখন কৃষকদের এই ন্যূনতম এই ন্যায্য দাবি 2014 ইংরাজির লোকসভা নির্বাচনে যখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী হননি, সেই 14 ইংরাজির লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী 330টা জায়গাতে ভাষণ দিয়েছেন, 330 জায়গাতে। যারা তার ভাষণ নিয়ে গবেষণা করেন তারা বলছেন এই 330টা জায়গাতে এক এক জায়গাতে এক এক কথা বলেন। ত্রিপুরা আসলে বলেন ত্রিপুরার কথা, পশ্চিমবাংলায় গেলে পশ্চিমবাংলার কথা, এটা তো বলেনি। কিন্তু একটা কথা সব জায়গায় বলেছেন, যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতাসীন হতে পারে, আমাকে যদি আপনার প্রধানমন্ত্রী বানান, ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, ভারতবর্ষ কৃষকদের দেশ, ভারতবর্ষ কৃষি অর্থনীতির দেশ, ভারতবর্ষ এই কৃষির উপরে 70% মানুষের জীবিকা নির্বাহ হয়। সেই কৃষকদের কল্যাণে ডক্টর স্বামীনাথন কমিশনের এই সুপারিশগুলোকে আমি প্রথম মন্ত্রিসভায় কার্যকরী করব, যেটা কমরেড রতন বলেছে, C2 + 50%। কোথায় আজকে বলেছেন কৃষকদের ঋণ মুকুব করব, এখন বলেন যে না, কৃষকদের ঋণ মুকুব করা যায় না। কিন্তু বড় লোকদের, কর্পোরেটদের প্রত্যেক বছরে 6 লক্ষ কোটি টাকা থেকে 8 লক্ষ কোটি টাকা তারা তাদের এই ঋণ মুকুব করেন, ছাড় দেন। আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যেও অন্যথা না। সর্বশেষ আক্রমণের কথা বলছি, আপনারা দেখেছেন বোধহয় গতকাল ডেলি দেশের কথা পত্রিকাতে আমরা বিবৃতি দিয়েছি। CITও আজকে বিবৃতি দিয়েছে। আমাদের সরকার থাকার সময়তে কমরেড পবিত্রকর যখন এই শিল্পমন্ত্রী ছিলেন, সেই সময়তে আমাদের রাজ্যে ONGC যে গ্যাস উত্তোলন করেছে, এগুলি তেমন ব্যবহৃত হচ্ছিল না, পালাটানো তখন হয়নি। তখন দরবার করে তখনকার বামপন্থী ফ্রন্ট সরকার গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, তাদের সাথে দরবার করে আমরা এই গ্যাসকে কিভাবে কাজে লাগাবো, ত্রিপুরা সরকার প্রস্তাব দিয়ে আমরা ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড করেছি, TNGCL। ত্রিপুরার মাটির তলার গ্যাস, প্রাকৃতিক গ্যাস। কিন্তু শর্ত দিল কেন্দ্রীয় সরকার, তোমরা একা ত্রিপুরা রাজ্য করলে আমরা দেব না, সাথে তোমরা আরো 2টা পার্টনার খুঁজো। তো আমরাও দেখলাম যে না বাবা, আমাদের তো সে এক্সপার্টিস নেই। ঠিক আছে, গ্যাস নিয়ে যারা কারবার করে, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, তাকে পার্টনার করা হলো। আরেকটা পার্টনার কোত্থেকে পাবো? তারাই প্রস্তাব দিল আসাম গভর্নমেন্টকে নাও। TNGCL, আসাম গভর্নমেন্ট, গেল এবং ত্রিপুরা সরকার 3টি এন্টিটি মিলে একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। আমরা শুরু করলাম প্রথম আগরতলা শহরে বাড়ি বাড়ি গ্যাস, তারপরে CNG স্টেশন। এই ন্যাচারাল গ্যাস, এটা মাটি থেকে উত্তোলন করে রিফাইনারির কোনো প্রয়োজন নেই। আপনি ইরান থেকে তেল আনেন, সিলিন্ডারের ভরে ইন্ডিয়ান গ্যাস বাড়িতে দেন, এগুলি রিফাইন করতে লাগে। কিন্তু ত্রিপুরার গ্যাস কোনো রিফাইন ছাড়া, পরিশোধন ছাড়া, সরাসরি পাইপ দিয়ে বাড়িতে, আগরতলা শহরে প্রায় এখন 50,000 বাড়িতে এই গ্যাসে রান্নার কাজ চলছে। এবং CNG, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, CNG,
আমি যখন সাংসদ ছিলাম এই বামফ্রন্ট সরকারের সপ্তম বামফ্রন্ট সরকার অবধি, আমি তখন টিআইডিসিরও চেয়ারম্যান ছিলাম এবং টিআইডিসির চেয়ারম্যানের সুবাদে আমি টিএনজিসিরও চেয়ারম্যান ছিলাম। 3 তারিখ যখন ভোট গণনা হলো, বিজেপির সংখ্যাগুরু হলো, স্বাভাবিক সরকার পাল্টে যাবে, সেদিন আমি রিজাইন করি। 3 তারিখ মার্চ 2018, সেদিন 1 কেজি সিএনজি গ্যাসের দাম ছিল 48 টাকা, আর 1 ঘন কিউবিক ফুট রান্নার গ্যাস, মানে পিএনজি বলা হয়, তার দাম ছিল 16 টাকা 50 পয়সা। এই গত পরশুদিনের আগের দিন দাম বাড়িয়েছে। আগরতলা শহরে পশ্চিম ত্রিপুরা জেলাতে সিএনজির দাম 5 টাকা বাড়িয়ে 60 টাকা, আর উদয়পুর, সোনামুড়া, খোয়াই, তেলিয়ামুড়া এখানে 6 টাকা বাড়িয়ে 61 টাকা। কেন দাম বাড়াতে হলো? কি কারণ? কারণ এই প্রাকৃতিক গ্যাস তো আমাদেরকে ইরান থেকে আনতে হয় না, বা সৌদি আরব থেকে আনতে হয় না, জাহাজে করে, পাইপে করে। আমাদের মাটির তলার গ্যাস, কোনো রিফাইনারি লাগে না, শুধু পাইপ দিয়ে নিয়ে এসে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, আর গ্যাস সিএনজি স্টেশন করে অটোতে, গাড়িতে ঢুকিয়ে দেওয়া, এমনিতে চলে যায়। দাম বাড়ার কোনো কারণ নেই। যেহেতু আমি চেয়ারম্যান ছিলাম, এখানে কিছু পুরনো কর্মচারী আছে টিএনজিসিএল এ, আমি ফোন করলাম যে কেন এটা হল। তা আমাকে উত্তর দিল যে এই 2018 সালের 3রা মার্চ থেকে এই সেদিন পর্যন্ত 12 বার দাম বাড়িয়েছে, 12 টাইমস, 12 বার। আগেও তো আমরা দাম বাড়িয়েছি, হয়তো বা 1.5 টাকা 2 টাকা করে, তাও 1 বছরে 1 বার বা 2 বার বাড়িয়েছি। কিন্তু 42 মাসে 12 বার একসাথে 5 টাকা 6 টাকা কেন? তখন টিএনজিসির অফিসার আমাকে জবাব দিল, স্যার আমরা কি করব? রাজ্য সরকার এই গ্যাসের উপরে 19.5% 100 টাকায় 19 টাকা 50 পয়সা ট্যাক্স বসিয়েছে। কি ট্যাক্স? রুট ডেভেলপমেন্ট ট্যাক্স। গ্রামে গঞ্জে রাস্তা মেরামত করার ট্যাক্স। তার মানে এই যে আলটু গাড়ি, ছোট গাড়ি যদি কেউ গ্যাস ভরে, একটা সিলিন্ডার সেখানে 6 কেজির মতো একসাথে ভরে। 6 কেজি যদি কেউ গ্যাস ভরে, প্রায় একবার গ্যাস ভরতে গিয়ে আপনি টিএনজিসিএলকে দিচ্ছেন প্রায় বাড়তি টাকা, এবং সেই বাড়তি টাকার 19.5% মানে হলো প্রায় প্রতি গাড়ি গ্যাস ভরার সময়তে প্রায় 100 টাকা আপনি দিচ্ছেন। O2 যখন গ্যাস ভরছে, প্রতিবার গিয়ে কমপক্ষে 60 টাকা রুট ডেভেলপমেন্ট ট্যাক্স দিয়ে আসছেন। প্রতি মাসে বাড়িতে যে গ্যাসের বিল হয়, প্রতি মাসে 200 টাকা থেকে 250 টাকা আপনি ট্যাক্স দিচ্ছেন। ভালো কথা, কোটি কোটি টাকার টাকা তুলছে এই সরকার। এই টাকা দিয়ে যদি আজকে আমাদের গ্রামের রাস্তা মেরামত হতো, জাতীয় সড়ক ঠিক আছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট মেরামত করে, জাতীয় সড়কের বেলা আমরা বলি না, কিন্তু রাজ্য সরকার হাতে যে সমস্ত সড়ক আছে, গত 42 মাসে কোথাও একটা ইট পড়ছে? বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে যে সমস্ত রাস্তা, এই যে কি বলে, এই কি স্কিম জানিটা বলে এটাকে, পিএমজিএসএ করা হয়েছে, 5 বছর কন্ট্রাক্টর মেরামত করে, তারপরে
একটা ইট পড়েছে কোথাও? কোথাও পড়েনি। আপনি জিজ্ঞেস করেন এই সরকারকে, বলবেন টাকা নেই। তুমি টিএনজিসিএল থেকে এত টাকা নিচ্ছ, কোথায় নিচ্ছ তুমি? এই যে টিএনজিসিএল থেকে বছরে নাই করেও 100 থেকে 150 কোটি টাকা এই সরকার তুলছে, কিন্তু 150 পয়সা রুট ডেভেলপমেন্টের জন্য খরচ নাই। এই হলো কি কেন্দ্রীয় সরকার, কি রাজ্য সরকার, তাদের চরিত্র। এই টাকায় কেন্দ্র যেমন ওই আম্বানি আদানির জন্য সমস্ত ছাড় দিচ্ছে, ত্রিপুরাজ্যের মধ্যেও বিপ্লব দেবের সরকার ঠিক এই কায়দাতেই গরিব মানুষের জন্য কোনো নতুন স্কিম নেই, নতুন কর্মসূচি নেই। এখানেও বড় লোকদের সেবায় নানাভাবে এগুলি লুটপাট হয়ে যাচ্ছে। কাজী বন্ধুরা, যে আজকে আমাদের প্রতিবাদ, হ্যাঁ নিশ্চয়ই 144 না হলে তো আমরা আজকে মিছিলই করতাম, রাস্তায় বেরোতাম, সারা ত্রিপুরাজ্যের মধ্যে প্রতিবাদ হতো, সারা দেশের সাথে। কিন্তু মনে করার কোনো কারণ নেই এই প্রতিবাদ শুধু উত্তরপ্রদেশের জন্য, এই প্রতিবাদ শুধু আসামের জন্য। এই প্রতিবাদ আমাদের রাজ্যের জন্যও। এই প্রতিবাদ যদি আমরা সারা দেশের সাথে আমরা যদি নিজেদেরকে যুক্ত করতে না পারি, মানুষকে ঐক্যবদ্ধ না করতে পারি, তাদের এই শ্রেণী চরিত্রকে যদি আমরা চেনাতে না পারি, তাহলে আমরা কেউ নিরাপদ না। এই দেশে কেউ নিরাপদ না। আমাদের অর্থনীতি নিরাপদ না, আমাদের জীবিকা নিরাপদ না, আমাদের স্বাধীনতা নিরাপদ না, আমাদের সাংবিধানিক অধিকার নিরাপদ না। কাজে তার বিরুদ্ধে আগামী দিন আরও ব্যাপক জনমত তৈরি করার জন্য সবাই তৈরি থাকবেন। সারা বছর 144 থাকবে না, এগুলি উঠতে বাধ্য। এই সমস্ত ধরনের তাদের এই রক্তচক্ষুকে মারিয়েই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার মধ্য দিয়ে আসাম, উত্তরপ্রদেশ সহ এই ত্রিপুরাজ্যের মধ্যেও যে বিভিন্ন কায়দায় তাদের এই আক্রমণগুলো চলছে, এটা প্রতিহত করার তৈরি থাকবেন, এই আহ্বান জানিয়ে আবারও আজকে এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করার জন্য সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।